আমরা শুরু করছি। যে আমরা লাস্ট ক্লাসে যে জায়গায় ছিলাম, আমি একটু স্ক্রিনটা অন করে নিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু রেসপন্স করবেন জি স্যার। একজন। ওকে, সো লাস্ট স্যার ক্লাসে যে, হ্যাঁ বলেন, বলছি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা যা পড়েছি সেটার সামারিটা ছিল এই 6.1 টেবিল। আপনারা যদি দেখেন তাহলে আমরা যদি চ্যাপ্টারের কথা বলি তাহলে এটা এই চ্যাপ্টারটা হচ্ছে 6। আমি যে সফট কপির ভার্সনটা দিয়েছি এটা চ্যাপ্টার 6 এর ওপেন ইকোনমি। আমি আবারও বলছি কারণ গত ক্লাসেও বলেছি। এখন এটার সামারিটা থেকে আমরা কি পাই, যে আমরা ট্রেড সারপ্লাস অথবা ব্যালেন্স ট্রেড অথবা ট্রেড ডেফিসিট, এই তিনটা সিনারিও হতে পারে। যখন আপনি বলছেন ট্রেড সারপ্লাস, ইট মিনস দ্যাট এক্সপোর্ট ইজ গ্রেটার দেন ইম্পোর্ট। তাহলে এটাকেই আমরা যখন নেট এক্সপোর্ট ডেফিনেশনে প্রকাশ করি, which is the difference between export minus import, তখন আমরা বলি ট্রেড সারপ্লাস মানে হচ্ছে নেট এক্সপোর্ট পজিটিভ। তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম ওই ডিটারমিনেশন মডেল অনুযায়ী কখন একটা কান্ট্রি নেট এক্সপোর্ট পজিটিভ, সেটা হবে যখন আউটপুটটা গ্রেটার দেন সি প্লাস আই প্লাস জি। এটা আমরা দেখেছি। এইটার মানে হচ্ছে যে আপনি যে আউটপুট উৎপাদন করেছেন আর যেটা সি কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তার মানে হচ্ছে এক্সপেন্ডিচার যা করছেন তার থেকে যদি, আচ্ছা কাকে দিব ইয়া করার জন্য, রেকর্ডিং এর জন্য? স্যার আমাকে একজন, স্যার। হ্যাঁ আচ্ছা, ওকে, জি স্যার। আমি একটু কো হোস্ট করে দিলাম। ওকে, জি স্যার। ইউ ক্যান স্টার্ট রেকর্ডিং। So in case of trade surplus, we know that export is greater than import. That means net export is positive. Net export is positive means হচ্ছে whatever the amount of output is produced is higher than your spending. So spending is the sum of consumption spending, investment spending, and government expenditure. In that case, that means when output is greater than spending, that means you could say, so একটা দেশের savings, we know that identically equal to investment, but in an open economy আমরা বলছি যে savings in that case greater than investment. তাহলে savings greater than investment মানে কি? আপনার যা বিনিয়োগ হচ্ছে তার থেকে সঞ্চয় বেশি। কারণ এই কেসটা কখন হয়, আমি কিন্তু আবারও বলছি, যখন একটা দেশের উৎপাদন তার খরচের চেয়ে বেশি, তার মানে হচ্ছে ইউ হ্যাভ এ সারপ্লাস। এই সারপ্লাস মানেই কিন্তু আপনি ইউ আর ট্রেডেড। সো দিস সারপ্লাস ইজ ট্রেডেড, দ্যাট কজেস দ্য নেট এক্সপোর্ট টু বি পজিটিভ। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন একটা দেশের সেভিংস, অবশ্যই এই রকম সিচুয়েশন যদি হয় তাহলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে তার থেকে সেভিংস বেশি হবে। তার মানে হচ্ছে সেভিংস বেশি হওয়া মানে আপনি এটা কিন্তু বাহিরে বিনিয়োগ করবেন। তার মানে হচ্ছে নেট ক্যাপিটাল আউটফ্লো, যেটা আপনি আপনার দেশে আসছে আর আপনি বাহিরে করছেন, তার মানে হচ্ছে নেট ক্যাপিটাল আউটফ্লোটা পজিটিভ হবে। একইভাবে ব্যালেন্সের যদি হয় জিরো হয় এবং ট্রেড ডেফিসিট যদি হয় উল্টা হয়, যে কোনো একটা সিনারিও খুব ভালোভাবে পড়ে নেবেন। তার পরবর্তীতে যে টপিকসটা পড়বেন যে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই যে সেভিংস ইনভেস্টমেন্টের সিনারিওটা পেয়েছেন ইন এ স্মল ওপেন ইকোনমি, তার মানে হচ্ছে আমরা স্মল ওপেন ইকোনমির ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কিভাবে আমাদের ক্যাপিটাল মোবিলিটি এবং ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেটের মধ্যে একটা লিঙ্কেজ প্রতিষ্ঠা করতে পারি, সেই জায়গাটাকে এখন আমরা ফোকাস করব। এখন বলছে যে আমরা যদি ইন্টারন্যাশনাল ফ্লোজ অফ ক্যাপিটাল গুডস এই জায়গা, এই মডেলটার কথা চিন্তা করি, তাহলে ট্রেড ব্যালেন্স ইকুয়ালস দ্য নেট ক্যাপিটাল আউটফ্লো। ট্রেড ব্যালেন্স মানে কি? নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট ইকুয়াল টু আমরা সেটাকে নেট ক্যাপিটাল আউটফ্লো হিসাবে বিবেচনা করছি। তার মানে হচ্ছে এইটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে আমরা বলতে পারি যে সেভিংস
মাইনাস ইনভেস্টমেন্ট। এটা কিন্তু আপনারা যখন আগের ইকুয়েশনটা দেখবেন সেখানে এই কথাটাই বলা হচ্ছিল যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট দিয়ে, এই যে দেখেন সেভিংস মাইনাস নেট ক্যাপিটাল আউটফ্লো মানে হচ্ছে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়াল টু নেট এক্সপোর্ট। এই স্টোরিটা এখানে বলা হচ্ছে যে আমরা নেট ক্যাপিটাল আউটফ্লো ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট, আর নেট ক্যাপিটাল আউটফ্লো শুড অলওয়েজ ব্যালেন্স উইথ দ্য ট্রেড ব্যালেন্স। তার মানে হচ্ছে ট্রেড ব্যালেন্সের সাথে ইকুয়েট হবে অর ইকুয়াল হবে। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা স্মল ওপেন ইকোনমির কথা যদি বিবেচনা করি তাহলে বলছে স্মল ইকোনমির কথা, ওপেন ইকোনমি যেহেতু তার মানে হচ্ছে ওপেন ইকোনমি, আপনি আরেকটা দেশের সাথে ওপেন ইন এ সেন্স যে ট্রেড করতে পারছেন, গুডস এন্ড সার্ভিসেস এবং পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি। তার মানে হচ্ছে আপনার যদি ইচ্ছা করলে ইন্ডিয়াতে বিনিয়োগ করতে পারেন, ইন্ডিয়ানরাও আপনার এখানে বিনিয়োগ করতে পারে। এই জায়গাটা যদি ওপেননেস থাকে সেটাকে অ্যাজাম্পশন হিসাবে ধরে নিই, তার মানে হচ্ছে উই আর কনসিডারিং এ স্মল ওপেন ইকোনমি, মানে হচ্ছে ছোট্ট একটা দেশের কিন্তু ওপেন ইকোনমি। স্মল কেন বলা হচ্ছে? বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ইনফ্লুয়েন্স টু ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট। তার মানে you are too small to influence the world interest rate. In that sense, we are calling this is a small open economy. But assumptions is we are assuming that the capital is perfectly mobile. That's why we are calling a small open economy with perfect capital mobility. So by small, it means that the economy is a small part of the global market or world market. So by itself have only a negligible effect, অথবা আপনি বলতে পারেন no or negligible effect on the world interest rate. আর আমরা যে পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটির কথা চিন্তা করছি, এটার মানে হচ্ছে the residents of your country have full access to the world financial market. তার মানে হচ্ছে আপনি গ্লোবাল যে ফিনান্সিয়াল মার্কেট আছে সেই মার্কেটে ইচ্ছা করলে আপনি বিনিয়োগ করতে পারেন, আবার উঠায় নিয়ে আসতে পারেন, সেই ওপেননেসটা রয়েছে। সো ইন পার্টিকুলার the government does not impede international borrowing or lending. That means government has the least restrictions on the financial markets অর্থাৎ গ্লোবাল or world financial market. এখন বলছে যে আমরা যেহেতু পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটির কথা উই আর কনসিডারিং দ্য পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি, তাহলে ইন্টারেস্ট রেট অফ এ স্মল ওপেন ইকোনমি আর মাস্ট ইকুয়াল দ্য ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট। আমরা যে এই যে আর ইকুয়াল টু আর স্টার বলি, আর হচ্ছে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট আর আর স্টার হচ্ছে স্মল ইন্টারেস্ট রেট। দেখেন মফিদুলকে দেখেন অবস্থাটা, মফিদুল, be careful. So when we are considering domestic interest rate, we are denoting this as R, and global interest rate denoted by R star. That means when we are considering a small open economy with perfect capital mobility, তাহলে আমরা বলবো যে আমাদের যে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট অ্যাজাম্পশন হচ্ছে সেটা ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেটের সাথে ম্যাচ করবে। তার মানে হচ্ছে residents of a small open economy need never borrow at any interest rate above R star. তার মানে আর যদি আর স্টারের চেয়ে বড় হয়, মানে বলছে যে আপনি যদি মনে করেন আর এবং আর স্টার সমান, তাহলে আর স্টারের চেয়ে বেশি ইন্টারেস্ট রেট দিয়ে তো আপনার বড় করার প্রয়োজন নাই, বিকজ দ্য গ্লোবাল financial market or world financial market is open to you. So in case of openness, তার মানে হচ্ছে global interest rate is determined at R star. That means আপনি ছোট অর্থনীতি হন, ছোট অর্থনীতির বাসিন্দা হন, কিন্তু being the residents of a small economy, you can borrow from the global financial market at an interest rate R star. So you should never borrow at any interest rate which is above R star, because they can always get a loan at R star from abroad. তার মানে আর স্টার দিয়েই তো আপনি পাচ্ছেন, অথবা আর স্টারের উপরে আপনাকে আর ইন্টারেস্ট রেট দিয়ে borrow করতে হবে না। সো রেসিডেন্টস অফ দিস ইকোনমি নেভার ল্যান্ড এট এনি ইন্টারেস্ট রেট বিলো আর স্টার। এখন আপনি একদিক থেকে বড়োয়ার হিসাবে চিন্তা করতে পারেন, আর একদিক থেকে ল্যান্ডার হিসাবে চিন্তা করতে পারেন। মানে হচ্ছে
just think about that. Your domestic interest rate is equal to the global interest rate. If this is the case, that means you can borrow, you can lend at an interest rate R. তার মানে হচ্ছে আর এর বেশি দিয়ে আপনাকে বড় করতে হবে না, আবার আর স্টারের কম দিয়ে আপনাকে ল্যান্ড করতে হবে না, বিকজ গ্লোবাল ইন্টারেস্ট রেট যত আর দিয়ে আপনি ল্যান্ড এবং বড় করবেন। যদি বড় করতে চান আর স্টারের বেশি দিতে হবে না, যদি ল্যান্ড করতে চান আর স্টারের কমে ল্যান্ড করতে হবে না। সো দা ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট ডিটারমাইন্স দ্য রেট অফ এ স্মল ইকোনমি। তার মানে হচ্ছে আপনি যদি ছোট অর্থনীতির দেশ হন, তাহলে পৃথিবীর যে গ্লোবাল ইন্টারেস্ট রেট সেটা আসলে নির্ধারণ করবে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট। এই জন্যই ফেডারেল ইন্টারেস্ট রেট বাড়ে কমে সেটা অন্য দেশগুলোরও বাড়া কমার সাথে কিন্তু প্রভাবিত হয়, বিকজ ইউনাইটেড স্টেটস ইজ নট এ স্মল ইকোনমি। তার মানে ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ইনফ্লুয়েন্স দ্য ডোমেস্টিক ইন্টারেস্ট রেট। তার মানে হচ্ছে আমাদের যে স্মল ওপেন ইকোনমি আছে, সমস্ত স্মল ওপেন ইকোনমিজের ইন্টারেস্ট রেট বেসিক্যালি ফেডারেল রিজার্ভ ওরা কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে। তার মানে ওদের যে গ্লোবাল ইনফ্লুয়েন্স সেটা কিন্তু মাচ হায়ার। এই জন্য ফেডারেল ইন্টারেস্ট রেটের সাথে মেনি ইকোনমিজ অফ দ্য গ্লোব আর লিঙ্কড অর অ্যাসোসিয়েটেড। এখন why assume a small economy? এখানে বলতেছে যে এখানে আমাদের স্মল ওপেন ইকোনমি, এটা আপনাদের দরকার নেই, বিকজ আমি এটা অলরেডি আই হ্যাভ ডেসক্রাইব যে স্মল ইকোনমি ইন এ সেন্স দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্য ইনফ্লুয়েন্স টু ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট। সো বেসড অন দ্য অ্যাজাম্পশনস দ্যাট আমাদের ওপেন ইকোনমির যে আমাদের স্মল ইকোনমির যে ইন্টারেস্ট রেট দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট। এখন এই মডেলটাকে বিল্ড আপ, হাউ টু বিল্ড আপ এ মডেল, বলছে টু বিল্ড আপ এ মডেল অফ দ্য স্মল ওপেন ইকোনমি আমাদের তিনটা অ্যাজাম্পশনস, যেটা আমরা উই স্টাডিড ইন চ্যাপ্টার 3। আমরা প্রথমেই বলেছিলাম একটা চ্যাপ্টারে যে ইয়েস, যে কোনো দেশের যদি একটা গিভেন পিরিয়ড অফ টাইম হয়, তাহলে ফর এনি গিভেন পিরিয়ড অফ টাইম আউটপুটটা ইজ ফিক্সড। আউটপুটটা ফিক্সড মানে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইজ ফিক্সড। তাহলে দেখেন আমরা যদি ইকোনমির আউটপুটকে ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়াই বার। তাহলে আমরা বলতে পারি আসলে একটা স্পেসিফিক আউটপুট উৎপাদন হয় স্পেসিফিক ফ্যাক্টরস অফ প্রোডাকশনের জন্য। তার মানে হচ্ছে ডিউ টু স্পেসিফিক ফ্যাক্টরস অফ প্রোডাকশন which is Keber and Elbert used in the production process, that's why we produce Y bar. এটা আমরা চ্যাপ্টার 3 তে বলেছি যে for any level, for any given year আমরা we assume that output is fixed. So fixed output is determined by the fixed proportions of inputs, that means labor and capital. Second, consumption, আমরা সব সময় বলি যে consumption depends on income, but more specifically we say that consumption depends on disposable income, তার মানে y minus t। তাহলে c is a function of disposable income which is defined as output minus tax or income minus tax। আর থার্ড অ্যাজাম্পশন যেটা বলছে তিনটি অ্যাজাম্পশনস রিকোয়ার্ড এই মডেলটা বিল্ড আপের জন্য, একটা আর থার্ড হচ্ছে আই ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট অলওয়েজ আমাদের রিয়েল ইন্টারেস্ট রেটের সাথে জড়িত। তার মানে ইনভেস্টমেন্ট is negatively related or associated with the real interest rate. That means real interest rate যদি বাড়ে তাহলে ইনভেস্টমেন্ট কি হবে, কমবে, আর রিয়েল ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে। তাহলে বাংলাদেশে এখন যদি ধরেন ইনফ্লেশন ইজ ফিক্সড, nominal interest rate is rising, so that would push the real interest rate up. In that case, real interest rate up আপনাকে থিওরিটিক্যালি বলা আছে যে আপনার বিনিয়োগ negatively associated with real interest rates. When the real interest rate goes up, definitely it will induces investment to be lower. So these are the key parts of our model, যে আমরা প্রথম অবস্থায় বলেছি যে any kind of output is fixed or given, এবং which is produced by a given proportion of the factors of production. Second, consumption is depends on the disposable income. Third, investment is inversely or related or associated with the net interest rate.
এখন আমরা যদি নেট এক্সপোর্টের ফাংশনটাকে ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি দিয়ে সাজাতে চাই, তখন আমরা বলতে পারি নেট ইনকাম হচ্ছে, নেট এক্সপোর্ট তো আমরা জানি সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট, এটা কিন্তু সবসময় জানবেন নেট এক্সপোর্ট মানে হচ্ছে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট। তাহলে আমরা সেভিংস কে কি হিসাবে ডিফাইন করেছিলাম? ওয়াই মাইনাস সি মাইনাস জি। তাহলে ওয়াই মাইনাস সি মাইনাস জি ইজ সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট। সো নেট এক্সপোর্ট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো আমরা যদি এই সমস্ত জিনিসগুলাকে একটু রিয়েলিটিকেট করে অথবা রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে নেট এক্সপোর্ট ইকুয়াল টু, আমরা তো বলেছি ওয়াই মাইনাস সি মাইনাস জি। তাহলে ওয়াই তো আমরা জানি ফর এ গিভেন টাইম পিরিয়ড ওয়াই ইজ ফিক্সড, সো ওয়াই বার। C is a function of disposable income. So C equal to Y bar minus T আর minus G. দেখেন আপনি কিন্তু এই ইকুয়েশনটাই লিখছেন যে Y fixed minus C is a function of Y minus T. So Y bar minus T minus G. আর আরেকটা জিনিস আমরা বলেছি যে আমাদের যে ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটটা ইনভেস্টমেন্ট ইজ এ ফাংশন অফ ইন্টারেস্ট রেট, এবং we assume that interest rate is inversely related with interest rate, তার মানে real interest rate, এবং domestic interest rate is equal to the global interest rate। তার মানে হচ্ছে I is a function of R, R মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, ডোমেস্টিক ইন্টারেস্ট রেট, আর এটাকে আপনি রিপ্লেস করে দেন গ্লোবাল ইন্টারেস্ট রেট দিয়ে, বিকজ বেসড অন দ্য অ্যাজাম্পশনস দ্যাট R equals to R star, তার মানে R is replaced by R star। সো আমরা বলতে পারি যে এখান থেকে যদি বলেন ফিক্সড আউটপুট, এই জায়গাটা ওয়াই মাইনাস সি মাইনাস জি, দিস ইজ সেভিংস। তাহলে সেভিংস হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য গিভেন, বিকজ ওয়াই মাইনাস সি বার মাইনাস টি মাইনাস জি সবকিছু যদি দেন, তাহলে সেটা আপনার এস বার হিসাবে ডিনোট করতে পারেন। দ্যাট মিনস ফর এ গিভেন টাইম পিরিয়ড উই হ্যাভ এ ফিক্সড অ্যামাউন্ট অফ সেভিংস, আমরা বলতে পারি। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র তাহলে ভেরি করে কি ইন্টারেস্ট রেট, তার মানে হচ্ছে ইন্টারেস্ট রেটের সাথে কার সম্পর্ক? ইনভেস্টমেন্টের সম্পর্ক। সো রিয়েল ইন্টারেস্ট রেট ইজ ইনভার্সলি রিলেটেড উইথ ইনভেস্টমেন্ট। এখন আমরা যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে নেট এক্সপোর্ট is the difference between savings and investment, এবং for a given period of time we have from the equations that savings is given, that means savings is fixed, তার মানে minus IR, S bar minus IR, আর টাকে আমরা বলেছি রিপ্লেস করেছে আর স্টার দিয়ে, আর স্টার মানে হচ্ছে গ্লোবাল ইন্টারেস্ট রেট। তাহলে অ্যাজাম্পশনটা কি? ডোমেস্টিক ইন্টারেস্ট রেট শুড বি ইকুয়াল টু দা গ্লোবাল ইন্টারেস্ট রেট। এখন সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট ইন এ স্মল ইকোনমি, কিভাবে এই মার্কেটটা আমরা পাই, সেটাকে যদি আমরা থিওরিটিক্যালি ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী ব্যাখ্যা করি যে দিস ইজ এ মার্কেট, তাহলে আমরা বলতে পারি ফর এ গিভেন পিরিয়ড অফ টাইম সেভিংস ইজ ফিক্সড। তার মানে হচ্ছে real interest rate is set on the vertical axis and investment and savings is on the horizontal axis, so IS। তাহলে for a given time period, তাহলে সেভিংস কি ফিক্সড, তাহলে সেভিংস ফিক্সড। এখন আপনার কথা আপনি দেখবেন যে আমরা যে রিয়েল ইন্টারেস্ট রেটকে আর দিয়ে ডিনোট করে রিপ্লেস করেছে আর স্টার দিয়ে, তাহলে আমরা শুধুমাত্র যখন এই कुछ लोग नहीं होते जो जितने शरीफ दिखते हैं उतने हरामी होते हैं। मुझे पता नहीं क्यों पर मैं ऐसी वाइब देती है, मुझे ये रियलाइज होता है मोहाइमिन, मेरे बारे में ये जो सारे रूमर्स हैं। मोहाइमिन, ओके। So we set the real interest rate on the vertical axis and investment and savings on the horizontal axis. Now from the equations what we have, just savings is fixed, so savings আপনি দেখেন this is vertical, তার মানে কি perfectly inelastic savings, তার মানে হচ্ছে savings do not change অথবা remain same irrespective of the real interest rate। আর আমরা এই ক্ষেত্রে জানি
যে ইনভেস্টমেন্ট রিয়েল ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্সলি রিলেটেড, তার মানে হচ্ছে আমরা একটা নেগেটিভ রিলেশনশিপ পাই। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো সমান হয় কোথায়? এই ইন্টারসেক্টিং পয়েন্টে। সো ইন্টারেস্ট রেট, দিস ইজ দ্য ইন্টারেস্ট রেট ইফ দ্য ইকোনমি ওয়্যার ক্লোজড। তাহলে দিস পয়েন্ট ইজ এ ক্লোজড ইকোনমি পয়েন্ট। যে আমরা এই পয়েন্টটা যে চিন্তা করতেছি এটা হচ্ছে একটা ক্লোজড ইকোনমির পয়েন্ট। এখন আপনি এই পয়েন্টটা খুব ভালোভাবে পড়বেন যে আমরা যখন কোনো ক্লোজড ইকোনমিতে থাকি তখন আমরা জানি রিয়েল ইন্টারেস্ট রেট, এই যে আরটা, যদি কোনো ধরনের ডিসইকুইলিব্রিয়াম হয় তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের দিকে মুভ করি। দ্যাট মিনস রিয়েল ইন্টারেস্ট রেট adjust to equilibrate the savings and interest, savings and investment। তার মানে হচ্ছে আমরা যদি বলি যে this is the closed economy equilibrium, any kind of deviation, তার মানে হচ্ছে ডেভিয়েশন যদি হয় তাহলে রিয়েল ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়। আর রিয়েল এনি কাইন্ড অফ চেঞ্জ ইন দ্য রিয়েল ইন্টারেস্ট রেট উড হেল্প ইকুইলিব্রেট দ্য সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট। তার মানে পরবর্তীতে সে ধীরে ধীরে অ্যাডজাস্ট করে তারা আবার একটা নতুন ভারসাম্য তৈরি করে। এখন আমরা যদি একটা স্মল ওপেন ইকোনমির কথা বলছি, দ্যাট মিনস নো লঙ্গার উই আর স্টেইং অন দ্য ক্লোজড ইকোনমি, নাও উই আর কনসিডারিং এ ওপেন স্মল বাট ওপেন ইকোনমি। তার মানে হচ্ছে এখন তো আপনি বলেছেন, আগের থিওরিতে কিন্তু আমি বলেছি যে if you are a small country, your interest rate will be determined by the global interest rate. That means world interest rate or global interest rate will determine the small economy's interest rate. তাহলে আমরা একটা যেহেতু স্মল ইকোনমির সেভিংস ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করছি, ফার্স্ট অফ অল আমরা ধরে নিয়েছি যে we are thinking of a closed economy. In the closed economy equilibrium is this point, any kind of deviations, that means real interest rate changes, এবং any kind of change in the real interest rate সেটা আবার কি করে আপনার একটা নতুন ইকুইলিব্রিয়াম, আবার সেই ইকুইলিব্রিয়ামের দিকে আপনি যেতে থাকবেন। যদি এখানে আসেন তখন বলবেন ইনভেস্টমেন্ট ইজ হায়ার, সো আলটিমেটলি ইন্টারেস্ট রেট বাড়বে। এখানে বলবেন সেভিংস ইজ হায়ার, সো ইন্টারেস্ট রেট কমবে। তাহলে আমরা আবার ইকুইলিব্রিয়ামের দিকে আসি। কিন্তু আমরা যদি একটা ওপেন ইকোনমির কথা চিন্তা করি তখন বলবো আরে আমি তো স্মল, তাহলে আমার যে ইন্টারেস্ট রেট সেটা তো ওয়ার্ল্ড ফিনান্সিয়াল মার্কেটের সাথে লিঙ্কড। দ্যাট মিনস ইন্টারেস্ট রেট অফ এ স্মল ইকোনমি ইজ লিঙ্কড অর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্ল্ড ফিনান্সিয়াল মার্কেট। এখন তাদের সেভিংস এন্ড ইনভেস্টমেন্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ডিটারমাইন করবে বেসিক্যালি ট্রেড ব্যালেন্স। কিভাবে? ফর এক্সাম্পল, সাপোজ this is the R star is the world interest rate, তাহলে এই ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেটে তার মানে কি your domestic interest rate is lower than world interest rate। একটু খেয়াল করবেন, if you consider a real interest rate which is higher than the domestic interest rate, what happens? That means if global interest rate is higher than domestic interest rate, ইনভেস্টমেন্ট আপনার কমে যাবে, বিকজ আপনি বলেছেন যে ইনভেস্টমেন্ট ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য ইনভেস্টমেন্ট। তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট ইজ ইনভার্সলি রিলেটেড টু দ্য ইনভেস্টমেন্ট। তাহলে রিয়েল ইন্টারেস্ট রেট যদি বাড়ে তার মানে হচ্ছে গ্লোবাল ইন্টারেস্ট রেট যদি হায়ার হয়, তাহলে ইন দ্যাট কেস আপনার ইনভেস্টমেন্ট কম কিন্তু সেভিংস বেশি। এই যে ইকুয়েশন থেকেই দেখেন সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট, সো সেভিংস যদি বেশি হয় কার থেকে? ইনভেস্টমেন্টের থেকে, তাহলে অবশ্যই নেট এক্সপোর্ট পজিটিভ। নেট এক্সপোর্ট পজিটিভ মানে কি? দেয়ার ইজ এ ট্রেড সারপ্লাস। আপনি যদি সেই এই টেবিলে চলে যান, নেট এক্সপোর্ট পজিটিভ মানে কি? ট্রেড সারপ্লাস। সো ইউ আর এ ট্রেড সারপ্লাস কান্ট্রি। তার মানে হচ্ছে ট্রেড সারপ্লাস কান্ট্রি যদি হয় তাহলে আপনি কি করবেন? Here there is a trade surplus because at the world interest rate savings exceeds the investment. এখন
সেভিংস এক্সিডস দ্য ইনভেস্টমেন্টস, তাহলে আপনি প্রকৃতপক্ষে ল্যান্ডার না বড়ুয়ার? আপনি বলবেন আমার সেভিংস যদি ইনভেস্টমেন্টের চেয়ে বেশি হয় তাহলে তো আমি ল্যান্ডার। তার মানে হচ্ছে ইউ আর দ্য ল্যান্ডার টু দ্য গ্লোবাল মার্কেট। আর যদি এর নিচে চিন্তা করেন, তার মানে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট যদি হায়ার হয় তাহলে আপনার ট্রেড সারপ্লাস, আর যদি লোয়ার হয় ডোমেস্টিক ইন্টারেস্ট রেটের চেয়ে তাহলে আপনার হচ্ছে ট্রেড ডেফিসিটস, উপর ট্রেড সারপ্লাস যদি হয় তাহলে আপনি ল্যান্ডার, যদি আপনি হয় তাহলে আপনি বড়ুয়ার। তাহলে এই ইকুয়েশন গুলাই জাস্ট এই জায়গাটা বলা, দ্য ইকুয়েশন শোজ দ্যাট ট্রেড ব্যালেন্স, তার মানে হচ্ছে আমার দেশের নেট এক্সপোর্ট ডিপেন্ড অন দোজ ভেরিয়েবলস দ্যাট ডিটারমাইন সেভিংস এন্ড দ্যাট ডিটারমাইন ইনভেস্টমেন্ট, because net export is a function of savings minus investment, so savings and investment. তাহলে কোন দেশের যে ফ্যাক্টর গুলা সেভিংস যখন আর যখন সেম হবে তখন ওই যে চিত্রটা, মানে চিত্রে ওরা কোথায় কি থাকবে? এই যে নিচে দেখাবে, এখানে সব তো আর আপনাকে দেখাবে না। মানে হচ্ছে কি, এটাকে দেখেন ডোমেস্টিক ক্লোজড ইকোনমি, অথবা বলতে পারেন দিস ইজ ডোমেস্টিক ইন্টারেস্ট রেট। এখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে থিওরি ডেভেলপ করছে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট ইকুয়াল টু গ্লোবাল ইন্টারেস্ট রেট। আবার একই সাথে কথা বলছে যে ইফ ইউ আর স্মল, তার মানে হচ্ছে ইউর ইন্টারেস্ট ডিপেন্ডস অন দ্য গ্লোবাল ইন্টারেস্ট রেট। তাহলে হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট গ্লোবাল ইন্টারেস্ট রেট ডিটারমাইন্স দ্য ডোমেস্টিক ইন্টারেস্ট রেট। So what happens if there is a deviation from the assumptions that domestic interest rate is equal to the world interest rate? তাহলে ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট বেশি হতে পারে আর ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট কম হতে পারে। শুনেন, ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট যদি বেশি হয়, বাংলাদেশের মানুষ কি বাংলাদেশে বিনিয়োগ করবে না বাইরে চলে যেতে চাইবে? বাইরে চলে যেতে যাবে, বিকজ তাদের কাছে যদি সারপ্লাস থাকে, তার মানে সেভিংস গ্রেটার দেন ইনভেস্টমেন্টস। ইফ বাংলাদেশি পিপল হ্যাজ এ সারপ্লাস কান্ট্রি এবং দ্যাট সারপ্লাস ইজ জেনারেটেড ফ্রম দ্য, আমরা বলি যে ট্রেড সারপ্লাস, তাহলে সেটা থেকে যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ক্যাপিটাল বাইরের দেশে বিনিয়োগ করবে, বিকজ গ্লোবাল ইন্টারেস্ট রেট ইজ হায়ার দেন দ্য ডোমেস্টিক ইন্টারেস্ট রেট। সো দিস ইজ ইউজুয়াল ফিনোমেনা। আপনি রেশনাল ওয়েতে চিন্তা করেন, দিস উড হ্যাপেন। কিন্তু এই যে সেভিংস ইনভেস্টমেন্টের আইডেন্টিটিটা কখন কিভাবে হয়, যে what happens if s greater than I, s equal to I and s less than I. So these are the three situations. একটা বুঝবেন সবগুলো হয়ে যাবে। এখানে এক্সপ্লেন করা আছে যে if the domestic interest rate is lower than the world interest rate, তাহলে কি হচ্ছে। Similarly, you could reverse the situations that if domestic interest rate, এবং বাংলাদেশে যদি ইন্টারেস্ট রেট হায়ার হয় পৃথিবীর ইন্টারেস্ট রেটের চেয়ে, তাহলে বাংলাদেশের সব মানুষ বিনিয়োগ করতে আসবে। এই জন্যই বাংলাদেশের বর্তমান যে কারেন্ট সিচুয়েশন, সেখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি বাংলাদেশ ভয়াবহ দুর্যোগের মধ্যে আছে। সেটাকে ঠিক করার জন্যই কিন্তু ইন্টারেস্ট রেট হায়ার করতেছে। তো ইন্টারেস্ট রেট যখন বেশি হবে, রিয়েল ইন্টারেস্ট রেট যখন বাড়বে, that would help attract the foreign investors to invest in your securities. So এই সিচুয়েশন গুলাই এখানে জাস্ট বলা আছে, এইগুলা দেখবেন। তার পরবর্তীতে আপনাদের জাস্ট সিম্পল, আমরা ফিসক্যাল এবং মনিটারি পলিসির কথা মাঝে মধ্যেই বলি যে সেন্ট্রাল ব্যাংক কর্তৃক যদি এক্সচেঞ্জ রেট পলিসি নেয়, মনিটারি পলিসি, মানি সাপ্লাই বাড়ায়, ইন্টারেস্ট রেট বাড়ায় কমায়, অথবা এই অথবা ওপেন, আমরা বলি কি ওপেন মার্কেট অপারেশন, ট্রেজারি বন্ড বিল সেল করে এইসব, অথবা বাই করে, এইগুলার মাধ্যমে যখন সেন্ট্রাল ব্যাংক পলিসি নেই, আমরা বলি যে দিজ আর মনিটারি পলিসি। একইভাবে সরকার তার খরচ বাড়াতে পারে, সরকার তার ট্যাক্স রেট বাড়াতে পারে, কমাতে পারে। তাহলে এই সমস্ত সরকার কর্তৃক গভর্নমেন্ট, যেটা ফিসক্যাল গভর্নমেন্ট কর্তৃক যে পলিসিগুলো, সেগুলো আসলে আমরা ফিসক্যাল পলিসি বলি। এখানে ট্রেড পলিসিস ইনফ্লুয়েন্স ট্রেড ব্যালেন্স, কিভাবে সরকারের নীতিমালাগুলা, ফিসক্যাল সরকারি নীতিমালাগুলা কিভাবে আমাদেরকে প্রভাবিত করে, সেই জায়গাগুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছে। যেমন ফর এক্সাম্পল এখানে বলছে যে আমরা যে স্মল ইকোনমির কথা বলেছি, এখন এই স্মল ইকোনমিতে সরকার যদি ডিসিশন নেয়, সে তার স্পেন্ডিং বাড়াবে কিভাবে, তার সরকার যে পরিমাণ খরচ করে পারচেজ বাড়ায় দিবে। তার মানে ইফ গভর্নমেন্ট
purchases increase, তার মানে it means government spending increases। তাহলে জি যদি বাড়ে তাহলে আপনার ন্যাশনাল সেভিংস এর কি হবে? বিকজ ন্যাশনাল সেভিংস তো জানেন পাবলিক সেভিংস প্লাস প্রাইভেট সেভিংস। সরকার যদি খরচ বাড়ায় তাহলে বুঝতে হবে পাবলিক সেভিংস কমতে থাকে। তার মানে হচ্ছে এস ইকুয়াল টু ইকুয়েশন জানি ওয়াই মাইনাস সি মাইনাস জি। তার মানে হচ্ছে দ্য ইনক্রিজ ইন জি রিডিউসেস দ্য ন্যাশনাল সেভিংস। সরকার তার খরচ বাড়াতে থাকতে রিডিউসেস উইথ এন আনচেঞ্জড ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট। এখন বলতেছে যদি ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট আনচেঞ্জ থাকে তাহলে ইনভেস্টমেন্ট রিমেইন সেম। কারণ ইন্টারেস্ট রেট যেহেতু বাড়ানো কমানো হয় না, তাহলে সরকার তার খরচ বাড়ানোর ফলেও বলতেছে যে কিভাবে সেম থাকবে, ইনভেস্টমেন্ট সেম থাকবে। দেয়ারফর সেভিংস, এখন বলছে যে ইনভেস্টমেন্ট যদি সেম থাকে কিন্তু সঞ্চয় তো কমে যাবে। তার মানে হচ্ছে সেভিংস ফল বিলো ইনভেস্টমেন্ট। তাহলে ইনিশিয়ালি আপনি ধরতে পারেন একটা দেশ তার সঞ্চয় যাহা ছিল বিনিয়োগ তাই। এখন কথা হচ্ছে সরকার হঠাৎ করে খরচ বাড়িয়ে দিল, তো খরচ বাড়ানোর সাথে সাথে আপনি মনে করবেন ইনভেস্টমেন্ট ঠিক আছে কিন্তু সঞ্চয়টা কমে গেল। তার মানে হচ্ছে সেভিংস ফল শর্ট অফ ইনভেস্টমেন্ট। তার মানে হচ্ছে সাম ইনভেস্টমেন্ট মাস্ট নাও বি ফাইন্যান্সড বাই বোরোইং ফ্রম অ্যাব্রোড। তাহলে আপনি বলবেন স্যার সঞ্চয় কমে গেলে তো ইনভেস্টমেন্টেও কমে যাওয়ার কথা। নো, ইউ আর নট কনসিডারিং এ ক্লোজড ইকোনমি, ইউ আর কনসিডারিং এন ওপেন ইকোনমি। সো ওপেন ইকোনমিতে আমরা যেহেতু দেখেন আমার দেশের সরকারেও বেশি খরচ করতেছে, তাহলে আলটিমেটলি সেই খরচের টাকা কোত্থেকে আসে? বলে ধার করে আসতে হয়। এই জন্যই বলতেছে সেভিংস যখন ফল শর্ট অফ ইনভেস্টমেন্ট হয় তাহলে অবশ্যই সঞ্চয় কমলে বিনিয়োগ কমে, কিন্তু সেই বিনিয়োগটাকে ঠিক রাখার জন্য সরকার বিদেশ থেকে কি করবে? ধার করবে। তার মানে হচ্ছে if savings falls below investment, some investment now be financed by borrowing from the abroad. So because net export equal to savings S minus I, তার মানে the fall in S implies a fall in net export. So the economy now runs a deficit. তার মানে হচ্ছে কি, আমরা দেখেন একটু চিন্তা করবেন যে সেভিংস ফল করছে, তার মানে হচ্ছে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট। তাহলে আপনি অতিরিক্ত খরচ কিভাবে করবেন? কারণ আসলে আপনার নেট এক্সপোর্টটা তাহলে হয়ে যাবে ট্রেড ডেফিসিট। কারণ ট্রেড ডেফিসিট মানে হচ্ছে আপনার ঘাটতি, ঘাটতি মানে হচ্ছে এই ঘাটতি ফাইন্যান্সটা আপনাকে করতে হবে বাহির থেকে। এইভাবে যদি আপনাদের বলা যায় ট্যাক্স কাট টি কমায় ফেলছেন, তার মানে হচ্ছে ট্যাক্স কাট মানে কি? আপনাকে তো বলবে তাহলে ডিসপোজেবল ইনকামের সাথে ট্যাক্স কাট সম্পর্ক, বিকজ আপনি যদি ট্যাক্স কাট লোয়ার্স টি কিন্তু আপনার ডিসপোজেবল ইনকাম বেড়ে যায়, ওয়াই মাইনাস টি নেগেটিভটা যদি বেড়ে যায় তাহলে ডিসপোজেবল ইনকাম কি হবে? কমে যাবে। তাহলে আমাদের কোনো কারণে যদি একটা দেশের জনগণের ডিসপোজেবল ইনকাম বাড়ে তাহলে আমরা জানি কনজাম্পশন থিওরি অনুযায়ী কনজাম্পশন ডিপেন্ডস অন ডিসপোজেবল ইনকাম, সো স্টিমুলেটস করে কনজাম্পশনকে ইফ ইউর ডিসপোজেবল ইনকাম ইনক্রিউজেস। কিন্তু আপনার কথা হচ্ছে সরকার তার টি কমিয়ে ফেলছে, তার মানে কি সরকার তো ন্যাশনাল সেভিংস কমে যাবে, বিকজ আমরা জানি যে সরকারের আয় বলতে বুঝি টি আর জি বলতে বুঝি এক্সপেন্ডিচার। তাহলে সেটা যদি আমরা সেভিংস হিসেবে চিন্তা করি পাবলিক সেভিংস, তাহলে টি কমে যাওয়া মানে হচ্ছে পাবলিক সেভিংস কমে যাওয়া। এই জন্যই জাস্ট ইন এ সিম্পল অর ব্রিফ ওয়ে উই ক্যান সে ট্যাক্স কাট অথবা লোয়ার ট্যাক্স raises disposable income, stimulates consumption, but reduces the national savings. তাহলে এই NX আমরা এই ইকুয়েশনটা মাথায় রাখলে বাকি সবকিছু কিন্তু জাস্ট ঠান্ডা মাথায় আপনি চিন্তা করবেন, তাহলে আপনারা মিলাতে পারবেন। যেমন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সেভিংস ইনভেস্টমেন্টের আইডেন্টিটির কথা বলি, তাহলে সেই সেভিংস ইনভেস্টমেন্ট আইডেন্টিটিতে আমরা একটা ফিসক্যাল এক্সপানশন যদি হয়, আমার দেশে যদি কোনো ধরনের ফিসক্যাল এক্সপানশন হয় একটা স্মল ওপেন ইকোনমিতে, তাহলে কি হয়? তাহলে ফিসক্যাল এক্সপানশন যখন বলবে তখন আপনি বলবেন ফিসক্যাল এক্সপানশনটা কিভাবে হয়েছে, যে এন ইনক্রিজ ইন গভর্নমেন্ট পারচেজ, সরকার গভর্নমেন্ট পারচেজ যদি বাড়ায় তাহলে আমরা বলি
এক্সপানশনারি ফিসক্যাল পলিসি, অথবা সরকার যদি ট্যাক্স রেট কমায় তাহলে সেটাও গ্রোথকে বাড়িয়ে দেয়, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে। ইন দ্যাট সেন্স সেটাও এক্সপানশনারি ফিসক্যাল পলিসি। তাহলে ফিসক্যাল এক্সপানশন আমরা ডোমেস্টিক কান্ট্রিতে করছি, কিন্তু আমরা বসবাস করছি ওপেন ইকোনমিতে। তাহলে কি হবে? তাহলে ট্যাক্স কাট হইলে ন্যাশনাল সেভিংস, সরকার খরচ বাড়াইলেও ন্যাশনাল সেভিংস রিডিউস হয়ে যায়। দাস shifts the saving schedule to the left, definitely, কারণ ট্যাক্স কাট, আপনি বলবেন আর এই সঞ্চয় তো নেগেটিভ হয়ে যাচ্ছে, সরকার তার খরচ বাড়াচ্ছে, দ্যাট মিনস সঞ্চয়ের উপর সঞ্চয় কমে যাচ্ছে। তাহলে সঞ্চয় কার্ভটা, সেভিংস কার্ভটা কি হবে? বাম দিকে শিফট করবে। তার এই পয়েন্টটা, ওয়ান পয়েন্টটাই বলতেছি যে দিস ইকোনমি বিগিনস উইথ ব্যালেন্স ট্রেড। তার মানে হচ্ছে এই পয়েন্টটাই হচ্ছে নেট এক্সপোর্ট ইকুয়াল টু জিরো। কিন্তু যখন আপনি এই পয়েন্টে চলে গেলেন, এখানেও নতুন সেভিংস ইনভেস্টমেন্ট মিলে জিরো, কিন্তু যদি গ্লোবাল ইন্টারেস্ট রেট চেঞ্জ না হয়, আপনার তো এখন ইন্টারেস্ট রেট, ডোমেস্টিক ইন্টারেস্ট রেট নির্ধারণ হয়েছে এই জায়গায়, কিন্তু গ্লোবাল ইন্টারেস্ট রেট কোন জায়গায়? গ্লোবাল ইন্টারেস্ট রেট নিচে। তো গ্লোবাল ইন্টারেস্ট রেট যদি নিচে হয়, তাহলে আলটিমেটলি আপনার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট যদি হায়ার হয়, ক্যাপিটাল ফ্লোজ ইনটু ইউর কান্ট্রি, আপনার দেশে হবে। কিন্তু আপনি যদি বলেন না, আমি আবার ডোমেস্টিক ইন্টারেস্ট রেট যেহেতু হায়ার, আমি এই ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেটের দিকে মুভ করতে চাই, তাহলে ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেটে কি হচ্ছে দেখেন। প্রথম অবস্থায় আপনার ট্রেড ব্যালেন্স ছিল এই, এখন যদি একই ইন্টারেস্ট রেটের কথা বিবেচনা করেন, তাহলে সেভিংস ইজ লেস দেন ইনভেস্টমেন্ট। তাহলে এখানে চলে যান ইকুয়েশনে, সেভিংস ইজ লেস দেন ইনভেস্টমেন্ট, তাহলে নেট এক্সপোর্ট কি হবে? নেগেটিভ। দেখেন, সেভিংস ইজ লেস দেন ইনভেস্টমেন্ট, তাহলে সঞ্চয় ছোট বিনিয়োগের চেয়ে। তাহলে বিনিয়োগের চেয়ে সঞ্চয় ছোট মানে কি? বিনিয়োগে আপনার সঞ্চয় ছোট কিন্তু বিনিয়োগ বেশি। কিভাবে বিনিয়োগ বেশি? বিদেশিরা আপনার এখানে বিনিয়োগ করতেছে, সেই কারণে আপনার বিনিয়োগ বেশি। তাহলে বিদেশিরা কেন আপনার কাছে বিনিয়োগ করতেছে? বিকজ আপনি যখনই একটা দেশের সরকার তার গভর্নমেন্ট পারচেজ বাড়িয়ে দিয়েছে অথবা ট্যাক্স কমিয়ে দিয়েছে, তখন আমাদের যে ডোমেস্টিক ইন্টারেস্ট রেট সেটা হায়ার হয়ে গিয়েছে কম্পেয়ার টু দ্য ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট। সো higher domestic interest rate attracts foreign investors to invest in our country. That's why your savings is less than investment. একইভাবে আমাদের বলছে fiscal expansion abroad in a small open economy. এখন আপনার দেশের সরকার না, ফিসক্যাল এক্সপানশন হচ্ছে ফরেন কান্ট্রিতে, তাহলে সেটা আপনাকে যেরকম নেট এক্সপোর্ট নেগেটিভ করে নেয়, এটাকে নেট এক্সপোর্ট তাহলে পজিটিভ করে নেবে। বিকজ আপনি যখন ফিসক্যাল এক্সপানশন বিদেশি কান্ট্রির জন্য করছেন, তাহলে আপনার কিন্তু ওয়ার্ল্ড ওপেন ইকোনমি, ফিসক্যাল এক্সপানশন অ্যাব্রোড এ স্মল ওপেন ইকোনমি, তার মানে ফিসক্যাল এক্সপানশন ইন এ ফরেন ইকোনমি এতই লার্জ এনাফ টু ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্ল্ড সেভিংস এন্ড ইন্টারেস্ট রেট। তাহলে আমাদের যে গ্লোবাল ইন্টারেস্ট রেট, সেই গ্লোবাল ইন্টারেস্ট রেটকে বিদেশে ইন্টারেস্ট রেট প্রভাব বিবেচনা করছেন কিন্তু চেঞ্জের কথা। তার মানে সেই ইন্টারেস্ট রেটটা যদি R1 থেকে R2 কথা চিন্তা করেন, তাহলে ফিসক্যাল এক্সপানশনের কারণে আলটিমেটলি কি হয় যে reduces investments and leads to a trade surplus। তাহলে আমরা যখন এইটার উল্টাটা, যে এটাই যেহেতু নেট এক্সপোর্ট নেগেটিভ পেয়েছি, যদি উল্টা ঘটনাটা করে আপনার দেশে না হয়ে আরেক দেশে এই ঘটনা ফিসক্যাল এক্সপানশন হয়, তাহলে আমাদের নেট এক্সপোর্ট কুড বি পজিটিভ। তাহলে আপনারা একইভাবে যদি ইনভেস্টমেন্ট ডিমান্ড ফাংশন, হঠাৎ কোনো কারণে এক্সোজিনাস ফ্যাক্টরস, যে ইনভেস্টমেন্ট ইজ এ ফাংশন অফ রিয়েল ইন্টারেস্ট রেট, নো, এইখানে পোর্ট, সিটি, ট্রান্সপোর্টেশন হিউজ, অথবা গ্লোবাল কমিউনিকেশন হাব হিসাবে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে দে উইল অ্যাট্রাক্ট হিউজ ইনভেস্টমেন্ট। ইন দ্যাট কেস আপনার কথা হচ্ছে ইন্টারেস্ট রেটের চেঞ্জের কথা করা দরকার নাই, যে এট দ্য কারেন্ট ইন্টারেস্ট রেট
Assume that your interest rate is equal to the global interest rate. At that interest rate, you can attract huge investment, just like আমাদের সিঙ্গাপুর। সো আমাদের ইনভেস্টমেন্ট ডিমান্ড ফাংশন কি হয়ে গেল? হিউজ শিফট করলো। তাহলে at the same interest rate, investment is much higher than the savings. তার মানে ইনভেস্টমেন্ট কখন মাচ হায়ার দেন দ্য সেভিংস হবে? বিকজ নেট এক্সপোর্ট ইজ নেগেটিভ। সো আমরা যদি এস মাইনাস আই দেখি, সো এই পর্যন্ত আপনারা দেখেন। আমি কালকে তো সোমবার, আমি বলি, আচ্ছা কালকে আপনাদের একটু ক্লাস বলেন তো। আমি যে টপিকস গুলা বলতেছি সেই টপিকস গুলার উপরে ফোকাস করবেন। যে আমরা বেসিক্যালি এই যে ক্যাপিটাল ফ্লো নিয়ে কথা বলেছি, ক্যাপিটাল মোবিলিটি নিয়ে কথা বলেছি, পারফেক্ট ক্যাপিটাল মোবিলিটি, আমরা কিভাবে একটা ছোট্ট ইকোনমির কথা গ্লোবাল ইকোনমির সাথে লিঙ্কড, যে জামশন গুলা ধরেছি, যে একটা ডোমেস্টিক আউটপুট কিভাবে জামশন করি, কনজামশন ফাংশন কিভাবে জামশন করি, এবং যে রিয়েল ইন্টারেস্ট রেট কিভাবে ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড, তার প্রেক্ষাপটে হাউ ডোমেস্টিক ইন্টারেস্ট রেট এবং গ্লোবাল ইন্টারেস্ট রেট এবং ডিটারমাইন্ড, এবং হাউ whether domestic interest rate determines the world interest rate or world interest rate determines the domestic interest rate. It depends on to how large your size is. That means if the size of an economy is too small to influence the economy, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার domestic interest rate will be influenced by the world interest rate. এই কথাগুলা জাস্ট আমরা সামারি করে বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মূলত যে ইকুয়েশনটা, সেটা কিন্তু সবসময় নেট এক্সপোর্ট ইকুয়াল টু সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস ইফ সেভিংস ইজ গ্রেটার, দেন হোয়াট হ্যাপেন্স ইজ ইনভেস্টমেন্ট ইজ গ্রেটার। তার মানে ইনভেস্টমেন্ট গ্রেটার মানে হচ্ছে আপনি নেগেটিভ, সেটা পূরণ করার জন্যই ওই দেশ থেকে টাকা আপনার দেশে আসছে। আপনি পজিটিভ মানে হচ্ছে আপনার কাছে অতিরিক্ত সারপ্লাস আছে, দ্যাটস ওয়াই মানি উইল ফ্লোজ আউটসাইড দ্য কান্ট্রি। তার মানে নেট এক্সপোর্ট পজিটিভ, ইট মিনস দ্যাট সেভিংস ইজ গ্রেটার দেন ইনভেস্টমেন্ট। ইফ ইনভেস্টমেন্ট ইজ গ্রেটার দেন সেভিংস, দ্যাট মিনস নেট এক্সপোর্ট ইজ নেগেটিভ। তাহলে এইগুলাতেই আমাদের হাউ ফিসক্যাল এক্সপানশন এফেক্টস দ্য মার্কেট, এবং তখন কি হয় সিনারিওটা, ওয়েদার সারপ্লাস নেট এক্সপোর্ট ডেফিসিট সারপ্লাসে যায় কিনা অথবা ব্যালেন্সে যায় কিনা, সেই সিনারিও গুলা জাস্ট আপনি পলিসির সাথে সাথে দেখবেন। একই সাথে আমরা ফিসক্যাল এক্সপানশন কুড বি হেল্ড উইদিন ইউর কান্ট্রি অর আউটসাইড দ্য কান্ট্রি। একইভাবে আমরা দেখেছি যে হাউ দ্য চেঞ্জেস ইন দ্য এক্সোজেনাস ফ্যাক্টর চেঞ্জ দ্য ইনভেস্টমেন্ট মডিউল। তার মানে হচ্ছে হাউ দ্য ইনভেস্টমেন্ট is affected by the exogenous factors. That means shifts of the aggregate investment curve. So এই পর্যন্ত পড়লাম। কালকে আপনাদের ক্লাসের একটু মডিউল বলেন, কার ক্লাস আছে অথবা শিডিউল দিয়েছে কিনা? স্যার কালকে নর্মাল টাইমে স্যার 3টা ক্লাস থাকার কথা, কিন্তু স্যার এখনো টাইম শিডিউল জানা যায়নি। কিন্তু স্যার আপনি চাইলে রাত্রে বা সন্ধ্যার পরে নিতে পারেন। ঠিক আছে, আমাকে একটু জানাবেন, ক্লাসটা নিতে হবে। ঠিক আছে, জি শিওর স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।